হ্যালো ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের আয়তঘনকের তোমাদের বইয়ের 25-এর দাগের অঙ্কগুলো করে দেখালাম। আমি আগেও বেশ কিছু অঙ্ক তোমাদের করে দেখিয়েছি, সেগুলো যদি তোমরা ভালো করে শিখে থাকো তাহলে এইসব অঙ্ক করা তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। দেখো, এই ধরনের অঙ্ক আমি করিয়েছি। দেখো কি বলেছে 25-এর দাগের একেরটা, একটি আয়তঘনকের তল সংখ্যা হচ্ছে এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তাহলে আয়তঘনকের তল সংখ্যা আমরা জানি কত, 6টি। ধার সংখ্যা কটা, 12টি। শীর্ষবিন্দুর সংখ্যা কত, 8টি। আর কর্ণের সংখ্যা কটা, 4টি। পেয়ে গেলাম আমরা। এবার তোমাদের যে অঙ্কটা দিয়েছে, কি দিয়েছে, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তাহলে এক্স এর মান, এক্স এর জায়গায় কত বসাবো, এই 6। ওয়াই এর জায়গায় কত বসাবো, 12। জেড এর জায়গায় কত বসাবো, 8। আর পি এর জায়গায় কত বসাবো, 4। এবার 6 আর 4 10, 10 আর 8 যোগ করলে কত হয়, 18। 18 থেকে 12 গেলে কত হয়, 6। পেয়ে গেলে তার মানটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট অঙ্কটায় দেখো, এবার 25-এর দাগের 2 এর অঙ্কটা দেখবে তোমাদের গণিত বইয়ের আয়তঘন চ্যাপ্টারটার। কি বলেছে, দুইটি আয়তঘনকের, আয়তঘনক কটা নিয়েছে, দুটো। দুটি আয়তঘনকের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক, মানে 4 একক, 6 একক এবং 4 একক। এবং আরেকটি যে ঘনক আছে, আয়তঘনক আছে, তার মাত্রা হচ্ছে 8, 2h-1 আর 2 একক। যদি আয়তঘনক দুটির ঘনফল সমান, ঘনফল মানে আয়তন, এটা মাথায় রাখবে, ঘনফল মানে আয়তন যদি সমান হয়ে থাকে তাহলে এইচ এর মান কত, এটা প্রশ্ন করেছে। তা মাত্রা কি, মাত্রাগুলির দৈর্ঘ্য, মানে মাত্রা হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, 3টে মাত্রা। তাহলে আমরা প্রথম আয়তঘনকের আয়তনটা বার করলাম। যেহেতু বলেছে ঘনক দুটির ঘনফল সমান, মানে আয়তনটা আমরা বার করলাম। প্রথম আয়তঘনকটির দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমরা এটা ফর্মুলা জেনে গেছি। দৈর্ঘ্যের জায়গায় 4 বসালাম, এই যে 4। প্রস্থের জায়গায় 6 বসালাম এবং উচ্চতার জায়গায় 4 বসালাম। গুণ করলাম, গুণ করে কত বেরোলো, 96 ঘন একক। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার কি আর একটা আয়তঘনক আছে, এবার দ্বিতীয় আয়তঘনকটির আয়তন। দ্বিতীয় আয়তঘনকটির আয়তন তাহলে কত হবে, সেই একই ফর্মুলা ব্যবহার করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। আয়তন বলে অবশ্যই ঘন একক কথাটা লিখবে। দৈর্ঘ্যের জায়গায় 8 বসালাম, প্রস্থের জায়গায় কত বসালাম, 2h-1, আর উচ্চতার জায়গায় কত বসালাম, 2 বসালাম। এবার 8 দুগুণে কত হলো, 16। আর এই ফিগারটা ব্র্যাকেটে রেখে দিলাম, ঘন একক। প্রশ্নানুসারে ওরা কি বলেছে, যে আয়তন কি সমান, তাই জন্য প্রশ্নানুসারে আমরা কি করেছি, এই যে এটা প্রথম ঘনকের আয়তন আর এটা হচ্ছে দ্বিতীয় ঘনকের আয়তন, মানে এটা প্রথম ঘনকের আয়তনটা বার করেছি আর এটা বার করেছি কি দ্বিতীয় ঘনকের আয়তন। আগে পরে লিখলে কোনো ব্যাপার নয়, এটা তোমরা বুঝেই গেছো। এবার 16টা কি করলাম, গুণে আছে, তাহলে ওপারে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 16টা ভাগ করলাম, তাহলে 96কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, 6। 6 16 96। তা 2h-1 ইকুয়াল টু কত, 6 লিখলাম সেটা। এবার 2h-1টা কি করলাম, ওপারে পাঠিয়ে দিলাম, তাহলে -1টা ওপারে পাঠিয়ে দিলে কি হবে, +1 হয়ে যাবে, আগেই শিখিয়ে দিয়েছি। তা 6 আর 1 কত হয়ে গেল, 7। তা 2h ইকুয়াল টু কত, 7। তাহলে h ইকুয়াল টু কত হবে, 2টা গুণে আছে, এপারে গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এবার 7কে 2 দিয়ে ভাগ করলাম, কত হবে, 3.5 হবে। 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 1 দশমিক দিয়ে একটা শূন্য নামালাম, 5 দুগুণে 10। তাহলে এইচ এর মান বেরিয়ে গেল। খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, ভালো অঙ্ক। এবার নেক্সট ওয়ান, এই যে অঙ্কটা, এটা তোমাদের আমি হোম টাস্কে দিয়েছিলাম। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুব সুন্দর অঙ্ক, ঘনফলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, আমি করে দিয়েছি। ধরি ঘনকটির প্রতিটি ধারের বাহুর দৈর্ঘ্য x একক। এটা ঘনকটার প্রতিটা ধার সমান হয়, তাহলে ঘনকটির প্রতিটি ধারের বাহুর দৈর্ঘ্য কত, x একক। ঘনক মানে লুডোর ছক্কা, তোমরা জানো।
তার তার যে 12টা ধার আছে তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কী হবে, সমান হবে। আমি এটাকে এক্স একক ধরে নিলাম, জানি না যেহেতু। তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে প্রতিটি ধারের দৈর্ঘ্য তাহলে কত হবে? ছিল তো এক্স, বৃদ্ধি পাচ্ছে মানে যোগ, আমি কমছে বা হ্রাস পাচ্ছে দিয়েও করিয়ে দিয়েছি অঙ্ক। তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো এগুলো কোনো ব্যাপার হবে না। এবার ছিল এটা, যোগ, বাড়লো কত? এক্স গুণ 50%, 50% বাড়লো, তাহলে 50 তলায় 100, 50 একে 50, 50 দুগুণ 100, 50 দিয়ে কাটাকুটি করলাম, ঠিক আছে? তাহলে হলো কি, এক্স হলো প্লাস, প্লাসের জায়গায় প্লাস, এক্সের সাথে 1 গুণ করলে এক্স, আর তলায় কত রইলো 2 একক। এবার এক্সের তলায় কত আছে? 1, তা 2 আর 1-এর লসাগু কত হলো? 2। আমি কি বলেছিলাম, এইটার সাথে এটা ডাইরেক্ট গুণ করে দেবে। 2 এর সাথে এক্স গুণ করলাম 2x, যোগের জায়গায় যোগ বসাবে, আর এখানে যেটা থাকবে সেটা বসিয়ে দেবে। তা 2x আর x যোগ করলে কত হয়? 3x, তা 3x প্লাস 2 একক। এতটা বুঝতে পারলে নাকি? দেখো, ঠিক আছে? এবার তারপরে দেখো, খেয়াল করো, দেখো এবার প্রথম ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক। তাহলে 6, প্রথম ঘনকটার বাহু কত? এক্স, তাহলে তার স্কোয়ার দিলাম, তাহলে 6x স্কোয়ার, বর্গ একক। আর পরিবর্তিত ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, মানে বাহুটা যে বৃদ্ধি করার পরে যে বাহুটার দৈর্ঘ্য হয়েছে তার ক্ষেত্রফলটা বার করছি। আবার সেই একই ফর্মুলা লিখলাম, 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 গুণ বাহুটা কত বার করেছিলাম? 3x/2, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। 6, 3 স্কোয়ার কত? 9, এক্স স্কোয়ার হলো, আর 2 স্কোয়ার কত হলো? 4। এতটা ঠিক আছে? এবার 6 নম করো, 6 নম হচ্ছে 54, এক্স স্কোয়ার তলায় 4, এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নাও। 3 স্কোয়ার হলো 9, এক্স স্কোয়ার, আর নিচে কত আছে? 2 ছিল, তো 2-এরও স্কোয়ার হবে 4। এই জায়গাটা খেয়াল করবে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? এটা যে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে, লিখলাম, বিয়োগ দিলাম, পার্থক্য করছি। আর আগে ছিল কত? এইটা, এখন হলো এইটা, আর আগে ছিল এইটা। তাহলে 4 লসাগু, 6x স্কোয়ারের তলায় 1 আছে, তাহলে 4 1 কত? 4, 4টা লসাগু হয়ে গেল। তাহলে 54x স্কোয়ার বসে গেল, বিয়োগের জায়গায় বিয়োগ, আর এটার সাথে সবসময় এদিকে গুণ হবে। 4 ছয় কত? 24x স্কোয়ার। ক্লিয়ার? এবার 54x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বিয়োগ হলো, হলো কত? 30x স্কোয়ার। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর তলায় 4 আছে, তাহলে এটা বৃদ্ধি পেল। তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? তোমাকে প্রশ্ন করে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে পূর্বে কত ছিল? প্রাথমিক এইটা, এর উপরে যেটা বৃদ্ধি পেল সেটা লিখবে। এই যে 30x স্কোয়ার বাই 4, এটা লিখলাম। শতকরা কত? শতকরা মানে 100 দিয়ে কি করলাম? গুণ করলাম। এবার কি করলাম? এই 4 দিয়ে 100-কে কাটলাম, 4 পজিশন কত হলো? 100, 100-কে 4 দিয়ে কাটলে মানে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। আচ্ছা, তাহলে 25 হইল। এবার এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কি কেটে গেল? এখানে রয়েছে 30, এখানে আছে 6, উপরে 30 আছে, নিচে 6 আছে, তাহলে 5 6 কত হলো? 30, 5। এবার 5-এর সাথে 25 গুণ হয়ে গেল, কত হয়ে গেল? 125%। খুব দারুণ অঙ্ক, পরীক্ষায় আসার মতন অঙ্ক। আচ্ছা, নেক্সট ওয়ান যাও, 4-এরটা দেখো। এই ধরনের অঙ্ক করিয়েছি। তিনটি নিরেট ঘনক, তিনটে ঘনক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই তিনটে ঘনক আছে, তিনটে ঘনক আছে। এবার তিনটে ঘনকের ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি আর 5 সেমি, ঠিক আছে? এবার ঘনক তিনটিকে গলিয়ে, এই তিনটে ঘনককে কি করছে? গলিয়ে দিচ্ছে। এই গলিয়ে কি করছে? একটা নতুন ঘনক তৈরি করছে, একটা বড় সাইজের হয়ে যাবে ঘনকটা, গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করবে। নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত? তা ঘনকটা গলানো হচ্ছে, তার মানে তার আয়তন বা ঘনফল। তাহলে প্রথম ঘনকটির আয়তন, ঘনফলের আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব, ঘন একক, বাহুর জায়গায় 3 বসালাম, 3-এর কিউব মানে 27। দ্বিতীয় ঘনকটাও তাই বার করলাম, দ্বিতীয় ঘনকটির আয়তন বার করেছি 64, আর তৃতীয় ঘনকটার আয়তনও বার করলাম। এবার কি করছে? এই তিনটে ঘনক, একটা বেরোলো 27 ঘন একক, তারপর একটা বেরোলো 64 ঘন একক, ঘন এখানে সেন্টিমিটার লিখতে হবে, ঘন সেমি, যেহেতু মান বসিয়ে দিয়েছি, ঘন সেমি, ঘন সেমি, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। এগুলো এককগুলো ঠিক লিখবে। এবার এটা তিনটে গলে কি করা হয়েছে? একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। তাহলে এই তিনটে যোগফল, এই তিনটে ঘনকের আয়তনের যোগফল কি হবে? বড় ঘনকের আয়তন হবে। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে। এই যে বড় ঘনকটা
মানে নতুন যে ঘনকটা তৈরি হলো তার আয়তনটা কার সাথে সমান হবে? এই তিনটে ঘনকের যোগফলের সাথে সমান হবে, কারণ এই তিনটে গোলক মানে ঘনক গলিয়েই তো বড় ঘনক বা নতুন ঘনকটা তৈরি হয়েছে, তাই জন্য এই আয়তনের সাথে এই আয়তনটা কি হবে? সমান হবে, এর সমষ্টি। তাহলে বড় ঘনকটির আয়তনের সেই একই ফর্মুলা, বাহুর কিউব আয়তনের ফর্মুলা। আর এটা যোগ করলে কত হয়েছে? 216। তাহলে বাহুর কিউব সমান সমান কি? 216কে ভাঙালে কত? 6 গুণ 6 গুণ 6, 6 এর কিউব, কিউব কিউব কেটে গেল, তাহলে বাহু সমান সমান কত হলো? 6। বাহু মানে ধার, তাই নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর প্র্যাকটিস করবে। আচ্ছা, এটা একদম ছোট অঙ্ক। কি বলেছে? একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের, সংলগ্ন মানে লাগোয়া, দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার আর 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? খুবই সোজা অঙ্ক। ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল দিয়েছে। মেঝের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মেঝের ক্ষেত্রফল ছাদের ক্ষেত্রফল হলেই কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য কত? 12 আর প্রস্থ কত? 8। তাহলে কত হয়ে গেল? 8 12 96 বর্গমিটার। এইটা তোমাকে যদি দিত যে ঘরটির সমগ্র তলের ক্ষেত্রফল কত, তখন কি ফর্মুলা ব্যবহার করতে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, ঘরের সমগ্র তল না, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, সরি। এখানে তোমাকে যদি প্রশ্ন করতো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, এখানে প্রশ্নটাকে বাড়িয়ে দিতে পারতো। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, প্রশ্ন অনুযায়ী এটা দেওয়া উচিত ছিল। ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। যেহেতু উচ্চতার মান দিয়ে দিয়েছে, নাহলে তো যে কোশ্চেনটা করেছে উচ্চতাকে আমরা ব্যবহার করতে পারলাম না। তাহলে 2, দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো? 12, প্রস্থের জায়গায় কত হলো? 8, আর উচ্চতা কত দিয়েছিল? উচ্চতা দিয়েছিল কত? 4 মিটার। তা 8 আর 12 20, 20 সাথে 2 গুণ করলে কত? 20 সাথে 2 গুণ করলে 40 গুণ 4, 4 4 160 বর্গ মিটার। ঠিক আছে, এইটা তোমাকে দিতে পারে, এটাও শিখিয়ে দিলাম। দেখে নাও ক্যালকুলেশনটা, দেখে নাও। এই যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এই প্রশ্নটা করতে পারে। ঘরটার মেঝের ক্ষেত্রফলও করতে পারে, আবার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের এটাও করতে পারে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গমিটার। লেখার পরে 2, দৈর্ঘ্যের জায়গায় 12 লিখলাম, যোগ প্রস্থের জায়গায় কত লিখলাম? 8 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণ উচ্চতা কত দিয়েছিল? 4 দিয়েছিল, বর্গমিটার। তাহলে 12 আর 8 যোগ করলাম 20 হলো, 20 সাথে 2 গুণ করলাম 40 হলো, আর এখানে কত রইলো? 4 রইলো। তাহলে 40 আর 4 গুণ করে দিলাম 160 বর্গমিটার। ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্তই রইলো। টাটা, বাই।